বিয়ারে অচলাবস্থা চলছে, কমপ্লিট শাটডাউন, শুল্ক কর আদায় স্থবিরতা, আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত। চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনা নয়, হুঁশিয়ারি কর্মকর্তাদের। জুলাইয়ে নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি সংকোচনমুখী থাকবে কিনা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি কমার উপর, জানালো কেন্দ্রীয় ব্যাংক। নজর থাকবে রিজার্ভ বৃদ্ধির দিকেও। চালের বাজারে অস্থিরতা কমছেই না, নওগাঁয় সপ্তাহ ব্যবধানে বেড়েছে কেজিতে 5 টাকা। সবজির বাজারেও নেই স্বস্তি, ময়মনসিংহে পাইকারিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। স্রোতের তোড়ে ভাঙছে যমুনার পাড়, জামালপুরে 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন, বিলীন কয়েকশো বিঘা ফসলি জমি, দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। এবং চাহিদা কমায় বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম প্রতি আউন্স নেমেছে $3,274। প্রভাব পড়েছে দেশের বাজারেও, শনিবার দাম কমিয়েছে বাজুস। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। চেয়ারম্যানের পদত্যাগ ও যৌক্তিক সংস্কারের দাবিতে অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজও চলছে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন এবং চট্টগ্রাম কাস্টম হাউসের সামনে আছেন ফেরদৌস লিপি। সরাসরি প্রথমে যাচ্ছি ইমনের কাছে। ইমন, জাতীয় রাজস্ব বোর্ডের অচলাবস্থা কিন্তু এখনও বিরাজমান রয়েছে। দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যেগুলো শুল্ক করের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন, কারণ আজকে কিন্তু তারা পূর্ব ঘোষণা অনুযায়ী মার্চ টু এনবিআর কর্মসূচি পালিত হচ্ছে এবং কমপ্লিট শাটডাউন পালিত হচ্ছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলেছেন যে তারা আসলে আলোচনা করতে চান সরকার পক্ষের সাথে, রাষ্ট্রপক্ষের সাথে আলোচনা করতে চান এবং তারা এই দুর্ভোগটা, রাজস্ব আদায়ের যে দুর্ভোগটা রয়েছে সেই দুর্ভোগটা তারা আসলে চান না। তারা আসলে চান না। তারা চাচ্ছেন যে যাতে আলোচনায় বসা হোক। আর ওদিকে কিন্তু দেখা যাচ্ছে সালাউদ্দিন আহমেদ বলেছেন, অর্থ উপদেষ্টা, তিনি বলেছেন যে 1 জুলাই একটি তারা আলোচনায় বসবেন। তার আগেও আলোচনা হতে পারে, কিন্তু তাদের কিন্তু একটা শর্ত মানতে হবে, সেটা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করতে হবে এবং জন দুর্ভোগ কমাতে হবে। এবং গতকালকের কথা যদি বলি, তাও গতকালকে কিন্তু 13টি শীর্ষ ব্যবসায়ী সংগঠনের যে সাবেক এবং বর্তমান নেতারা রয়েছেন তারা আলোচনা করেছেন। তারা কিন্তু এনবিআর সংস্কারের পক্ষেই কথা বলেছেন এবং তারা বলেছেন চেয়ারম্যানের অপসারণের তারা যে দাবি তুলেছেন সেই দাবি তারা আসলে বলছেন যে সেই দাবিটি প্রত্যাহার করাই ভালো। আর দেখা যাচ্ছে যে এখানে তারা সবার সাথে কথা বলেছে, তারা বলছেন যে তারা কিন্তু বেশ চ্যালেঞ্জও ফেস করছেন এবং তারা বলছেন যে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সুষ্ঠুভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু সেই আন্দোলন তারা আসলে আন্দোলন করতে চান না, জন দুর্ভোগও সৃষ্টি করতে চান না। তারা চান যে সুষ্ঠুভাবে তাদের দাবি মেনে নেওয়া হোক এবং দেশের জন্য যেটা মঙ্গল হোক সেটা আসলে চান। কিন্তু দেখা যাচ্ছে সবকিছু মিলিয়ে যে এনবিআর কর্মকর্তারা রয়েছেন এখনো কিন্তু তারা অনড় অবস্থানে রয়েছেন তাদের এক দফা দাবিতে, যে চেয়ারম্যানের প্রত্যাহার করতে হবে, চেয়ারম্যানের পদত্যাগ করতে হবে। কারণ চেয়ারম্যান প্রত্যাহার করা হলেই তাদের দেখা যাচ্ছে তাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে। আর সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এই ছিল ঢাকা থেকে। আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস লিপি। কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে চট্টগ্রাম কাস্টমসে অচল অবস্থা এবং যার প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরেও, এবং চট্টগ্রাম বন্দরে যে কন্টেনার ডেলিভারি সেই কাজটা কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে বলে এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তারা জানাচ্ছেন। এবং এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন অনেক সিএনএফ এজেন্টের প্রতিনিধিরা এসেছেন, তারা অপেক্ষা করছেন যদি কোনোভাবে কোনো কাজ করা যায়, কিন্তু কোনো ধরনের রাজস্ব কর্মকর্তা না আসায় কিন্তু কোনো কাজ তারা করতে পারছে না এবং এতে তাদের ভোগান্তি বাড়ছে বলে তারা জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা ক্ষোভ প্রকাশ করছেন। আপনারা জানেন যে চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন কিন্তু প্রায় 7,000 বিল অফ এন্ট্রি এবং বিল অফ এক্সপোর্ট হয়, কিন্তু এই যে কমপ্লিট শাটডাউনের কারণে সেই কোনো ধরনের কাজই হচ্ছে না, অর্থাৎ শুল্কায়ন প্রায় পুরোপুরি বন্ধ। এবং এই বন্ধের কারণে যারা সিএনএফ এজেন্ট আছেন তারা ভোগান্তির মধ্যে পড়ছেন এবং বলছেন যে তাদের বন্দরে যেমন ড্যামারেজ গুনতে হচ্ছে তেমন শিপিং
চার্জ বেড়ে যাচ্ছে এবং তারা আসলে কি করবেন সেই বিষয়ে কিন্তু দিশেহারা অবস্থা, এবং বলছেন যে সরকার কিংবা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা নীতি নির্ধারণ পর্যায়ে যারা আছেন তারা যেন দ্রুত ব্যবস্থা নেন সেই দাবি তারা করেছেন। এবং এই যে কাস্টমসে যে শুল্কায়ন সেটা না হওয়ার কারণে চট্টগ্রাম বন্দরে কিন্তু আমরা দেখেছি যে কন্টেনার ডেলিভারি হচ্ছে না, যেখানে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন প্রায় 5 থেকে 6 হাজার কন্টেনার ডেলিভারি হয়, সেখানে গতকাল শনিবার কিন্তু কোনো কন্টেনার ডেলিভারি হয়নি এবং আজকেও যেখানে 11টা বাজে সেখানে সে ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে না। ফলে বন্দরেও কিন্তু কন্টেনার জটের একটা সম্ভাবনা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনএফ এজেন্টের যারা প্রতিনিধিরা আছেন তারা কিন্তু ফাইলপত্র নিয়ে কাস্টমস হাউসে অনেকে আসছেন, ইতিমধ্যে আমরা দেখেছি অনেকে ফেরত গেছেন, আবার অনেকে অপেক্ষা করছেন যদি কোনো মতে কোনো কাজ তারা করতে পারেন সেই আশায় আছেন। এবং আমরা এখন যে সেকশনগুলো দেখছি কাস্টমসের অর্থাৎ রাজস্ব ভবনের, সেখানে কিন্তু প্রতিটা সেকশনে কিন্তু বন্ধ, তালা দেওয়া, কিছু সেকশন খুলেছে কিন্তু সবগুলো চেয়ারই আসলে ফাঁকা। তো উদ্বিগ্নের মধ্যে আছেন যারা আমদানি রপ্তানিকারক আছেন, তারা বলছেন যে তাদের পণ্য ডেলিভারি কিংবা শিপিং এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তারা উদ্বিগ্নতার মধ্যে আছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে সর্বশেষ। এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার বন্দর বাণিজ্যের খবর। এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল ও পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরে আমদানি রফতানি কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক এবং পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার। প্রথমেই যাচ্ছি আজিজুলের কাছে। আজিজ, এনবিআর এর চেয়ারম্যানকে অপসারণ সহ বিভিন্ন দাবি নিয়ে গত 14 মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সারা দেশ জুড়ে তাদের কর্মবিরতি শুরু করে এবং এই কর্মবিরতির কারণে আমরা দেখতে পেয়েছি এর আগে দিনের অর্ধ দিবস আমদানি রপ্তানি বাণিজ্য এবং পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক থাকলেও গতকাল থেকে এনবিআর ঐক্য সংস্কার ঐক্য পরিষদ তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করে, অর্থাৎ জরুরি সেবা ছাড়া আমদানি রপ্তানি বাণিজ্যের সমস্ত সেবা বন্ধ ঘোষণা করে। এবং এই ঘোষণার কারণে আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে আজ পর্যন্ত বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের সাথে সব ধরনের আমদানি এবং রপ্তানি বাণিজ্য সম্পূর্ণরূপে বন্ধ আছে। এছাড়া বন্দর থেকে যে পণ্য খালাস প্রক্রিয়া সেটিও বন্ধ আছে। আপনি জানেন দেশের শিল্প কারখানায় যে কাঁচামাল ব্যবহৃত হয় তার বড় একটি অংশ আমদানি হয় ভারত থেকে। তবে এই কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু বন্দর থেকে পণ্য খালাস সম্পূর্ণরূপে বন্ধ হয়েছে। এতে বাণিজ্যে এক প্রকার অস্থিরতা যেমন নেমে এসেছে, তেমনি কিন্তু রাজস্ব আয়েও কিন্তু বড় ধাক্কা নেমেছে। এছাড়া আপনি জানেন যে একদিকে এই কমপ্লিট শাটডাউনের কারণে যেমন বাণিজ্য ব্যাহত হচ্ছে, তেমনি কিন্তু নতুন করে ভারত সরকার রপ্তানি বাণিজ্যে বিশেষ করে পাট রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় কিন্তু বেনাপোল বন্দর দিয়ে কিন্তু রপ্তানি বাণিজ্যে নতুন করে আবার একটু সংখ্যা দেখা গিয়েছে। তবে কমপ্লিট শাটডাউনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থল বন্দরে আছেন সহকর্মী সোহাগ হায়দার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সোহাগ, দেখুন, বেনাপোলের মতো কিন্তু দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের যে 4 দেশীয় সড়কপথের স্থলবন্দর রয়েছে বাংলাবান্ধা, এখানেও কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার কমিশনের যে কর্মবিরতি বা আন্দোলন চলছে তার প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে গতকাল শনিবার কিন্তু এই বন্দরে কিন্তু আমদানি ভুটান থেকে 148 ট্রাক পাথর বোঝাই ট্রাক এই বাংলাদেশে প্রবেশ করলেও কিন্তু আমরা দেখেছি এই কর্মবিরতির কারণে কিন্তু এখানে কিন্তু ছাড়পত্র পায়নি, যার কারণে বন্দর ইয়ার্ডে গাড়িগুলো আটকা পড়ে আছে। আজকে দ্বিতীয় দিনেও আমরা দেখেছি যে গাড়িগুলো এখন পর্যন্ত আটকা পড়ে রয়েছে। কোনো কাস্টমসের কোনো কর্মকর্তা তাদের যে কার্যক্রম সেগুলো না করায় কিন্তু এখানে একটা স্থবিরতা নেমে এসেছে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে ভারত ভুটান থেকে কিন্তু কোনো পণ্যবাহী গাড়ি এখন পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেনি এবং এখান থেকে যে রফতানিযোগ্য যে সকল পণ্য সেগুলোও কিন্তু এখান থেকে রফতানি হয়নি। আমি বলে রাখি যে এর প্রভাবে কিন্তু এখানে একটা স্থবিরতা নেমে এসেছে। আমরা দেখেছি যে ভারত এবং বাংলাদেশের যে এক
সীমান্তে এই বাংলাবান্ধা স্থলবন্দরে একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে এই বাংলাবান্ধা স্থলবন্দরটি। আমরা কিছুদিন আগে দেখেছি যে ভারতে আন্দোলন করার কারণে শ্রমিক সংগঠন যারা রয়েছে তারা আন্দোলন করায় এখানে কিন্তু গত কিছুদিন আগে থেকে কিন্তু আমরা দেখছি যে এখানে একটা স্থবিরতা থাকছে। এর মাঝে কিন্তু নতুন করে যে এনবিআর এর যারা কর্মকর্তা রয়েছে তারা আন্দোলন বা কর্মবিরতি পালন করায় কিন্তু এখানে আবারও যে স্থবিরতা নেমে এসেছে। এতে করে এখানকার সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং শ্রমিক বা এখানে যারা রয়েছেন সকলে কিন্তু একটা কর্মহীন অবস্থা বা স্থবির অবস্থায় রয়েছে। আমরা বন্দর ম্যানেজারের সাথে কথা বলেছি, তারা বলছে যে বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক থাকলেও কিন্তু কাস্টম থেকে ক্লিয়ারেন্স না পাওয়ার কারণে কিন্তু গাড়িগুলো আটকা পড়ে রয়েছে এবং তারা বলছে যে ক্লিয়ারেন্স বা তারা কার্যক্রম তারা প্রত্যাহার করে যদি তাদের কার্যক্রম আবারও শুরু করে তাহলে কিন্তু আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে এই স্থল বন্দরটি। তো বলা যায় যে বাংলাবান্ধা স্থল বন্দরে এই মুহূর্তে একটা স্থবির পরিবেশ বিরাজ করছে। এ ছিল আমার কাছে বাংলাবান্ধা স্থল বন্দর থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম বাংলাবান্ধা এবং বেনাপোল বন্দর থেকে। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক চলছে। এই মুহূর্তে কথা বলছেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কমিশন অবশ্যই প্রতিপক্ষ নয়, কমিশন আপনাদেরই অংশ। আমরা একটা দায়িত্ব পালন করছি মাত্র। কমিশনগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং তারপরে আপনাদের সাথে আলোচনার মধ্যে দিয়ে আমরা বিভিন্নভাবেই আপনাদের অবস্থানের কারণে কমিশনের নমনীয়তা প্রকাশিত হয়েছে, নমনীয় হয়েছে। তার একটা অন্যতম কারণ হচ্ছে এই যে আপনারাই আসলে জনগণের এক বিরাট অংশকে প্রতিনিধিত্ব করেন। আপনাদের মধ্য দিয়ে একসময় দেশ শাসিত হবে, দেশের শাসন ব্যবস্থা আপনারা পরিচালনা করবেন। কমিশনের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদের সাথে আলোচনার ক্ষেত্রে অগ্রগতির মধ্য দিয়ে কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে, কারণ এটা আপনাদের সকলের সম্মিলিত আকাঙ্ক্ষা। আমরা এনসিসির প্রস্তাব করেছিলাম, আলোচনায় বোঝা গেছে, প্রাথমিকভাবে আলোচনায়ও বিভিন্ন রকম এর দিক আপনারা ত্রুটি বলুন, বিচ্যুতি বলুন, সেগুলো লক্ষ্য করেছেন, জানিয়েছেন। আমরা সেই অবস্থান থেকে সরে এসেছি। 70 অনুচ্ছেদের ক্ষেত্রে কমিশনের যে প্রস্তাব ছিল সেখান থেকে কমিশন সকলে মিলে আমরা আলোচনার মধ্যে দিয়ে সরে আসতে পেরেছি। স্থায়ী কমিটিগুলোর ব্যাপারেও প্রস্তাব ছিল কমিশনের একরকম, কিন্তু আমরা আলোচনার মধ্য দিয়ে অনেক দূর পর্যন্ত এক জায়গায় এসেছি, একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। উচ্চকক্ষ বিষয়ে দুটো প্রস্তাব ছিল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কথা বলছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। আমরা সরাসরি ছিলাম সেখানে। এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির নেতারা। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। অপ্রাপ্তি রয়েছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা মনে করি যে এই যে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে, এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে। হাজারো মানুষের জীবনদান, হাজারো হাজারো মানুষের অঙ্গহানি এবং এত রক্তপাত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা একটি মুক্তি লাভ করেছিল এবং একটি নতুন সম্ভাবনার জন্ম নিয়েছিল। ফলে সেই জুলাই আগস্ট যে সেই 36 দিন, সেই 36 দিনকে সম্মানের সাথে, প্রত্যয়ের সাথে স্মরণ করাটা আমাদের সকলেরই নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই গণঅভ্যুত্থান থেকে গড়ে ওঠা দল হিসেবে তাদের উপর এই দায়িত্ব আরো অনেক বেশি বড়টা। আমরা জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি যে কর্মসূচিগুলো কথা চিন্তা করেছি তা আমি উল্লেখ করছি। আমাদের 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের 64টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা 1 জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা
প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। ফলে মানুষের কাছে যেতে এবং জুলাইকে মানুষের কাছে গিয়ে সাধারণ মানুষের সাথে মিলে স্মরণ করতেই এই কর্মসূচিটি। সরাসরি যুক্ত ছিলাম এনসিপির সংবাদ সম্মেলনে। নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা হতে পারে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে কিনা তা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি আরও কমে আসার উপর, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রেখে রিজার্ভ ও কর্মসংস্থান বাড়ানোর দিকেও নজর থাকবে। তবে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। ঋণের মাধ্যমে অর্থনীতিতে টাকার প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো। লক্ষ্য থাকে কর্মস্থানের যোগান দিয়ে সরকার নির্ধারিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করা। নতুন অর্থবছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5% এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। এই লক্ষ্য পূরণে জুলাই মাসে আসছে প্রথমার্ধের মুদ্রানীতি। কি থাকছে এবারের মুদ্রানীতিতে? জুন পর্যন্ত একটা টার্গেট দিয়েছিল, এটা 6-7 মধ্যে নামিয়ে আসলো কিনা, যদি অফিসিয়ালি নেমে আসে তবে এক ধরনের সিদ্ধান্ত হবে। আর যদি দেখে না এখনও আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারিনি, তখন হয়তো আগের রিজিড অবস্থা আর একটু কন্টিনিউ করতে পারে। চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতির লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি, জিডিপি ও ঋণ লক্ষ্যমাত্রা এখনো অর্জিত হয়নি। তবে স্থিতিশীল আছে বিনিময় হার, রেমিটেন্সে ভর করে বাড়ছে রিজার্ভ। এই স্থিতিশীলতা ধরে রাখতে চায় কেন্দ্রীয় ব্যাংক। গ্রোথ, এমপ্লয়মেন্ট জেনারেশন, ইনফ্লেশন, এক্সচেঞ্জ রেট, ইন্টারেস্ট রেট, রিজার্ভ বিল্ড আপ সব কিছু এবং ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জগুলো সব কিছু মিলেই আমরা কনসিডার করে আলোচনা করে অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে এবং ইনফ্লেশন কমে আনা, এই লক্ষ্যেই কিন্তু মনিটারি পলিসি ডিজাইন করা হবে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু সংকোচনমুখী মুদ্রানীতি করে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে না, বরং বাজার সিন্ডিকেট বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গুরুত্ব দিতে হবে বিনিয়োগের পরিবেশ তৈরিতে। বিনিয়োগ যদি বৃদ্ধি না করতে পারি, কর্মসংস্থান যদি বৃদ্ধি না করতে পারি, প্রবৃদ্ধি যদি না বাড়াতে পারি, তাহলে কিন্তু জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে। কাজে এটাকেও মাথায় রাখা প্রয়োজন হবে যখন নতুন মুদ্রানীতি বিগত আগামী 6 মাসের জন্য ঘোষণা করা হয়। 2006 সাল থেকে বছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করা হলেও 2019 সাল থেকে তা একবারে নামিয়ে আনা হয়েছিল। অবশ্য 2022-23 অর্থবছর থেকে আবারও বছরে 2 বার মুদ্রানীতি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই প্রসঙ্গে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। এ সময়ের ডক্টর মুস্তাফিজুর স্যার, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ স্যার। আমরা আসলে যেটি দেখছিলাম যে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ নাগাদ মুদ্রানীতি যে ঘোষণার কথা বলা হচ্ছে, আসলে এবার মুদ্রানীতি ভঙ্গিটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমার মনে হয় যে মুদ্রানীতির ভঙ্গি নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হবে। এক হলো যে আমাদের 2025-26-এর বাজেট দেওয়া হয়েছে, সেখানে আমাদের প্রবৃদ্ধি 5.5% নেওয়ার একটা কথা আছে, যেটা এখন এই চলমান বছরে 3.97% আছে। সুতরাং একটা মোটামুটি ভাবে একটা বড় প্রবৃদ্ধির কথাই চিন্তা করা হচ্ছে। প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথের কথা বলা হয়েছে 11%, এবং মূল্যস্ফীতি নামিয়ে নিয়ে আসার কথা বলা হয়েছে জুন 2026-এ 6.5%। এরকম একটা প্রেক্ষাপট আছে এই বাজেটের যে লক্ষ্যমাত্রা, সেটার প্রেক্ষিতে মুদ্রানীতিকে সেটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো বেশ কিছু সূচকে তো আমরা দেখছি যে ইতিবাচক পরিবর্তন হয়েছে। রিজার্ভস এখন প্রায় 30-এর কাছাকাছি যাবে, IMF এর হিসাব অনুযায়ী $25 বিলিয়ন কাছাকাছি। আমরা দেখছি যে অবশ্য মূল্যস্ফীতিটা এখনো 9-এর উপরে আছে, সেটাও বিবেচনায় রাখতে হবে। প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ আগামী বছরের জন্য 11% করলেও এবছর এটা 9-এর কাছাকাছি আছে। এটাকে বিবেচনায় রেখে সংকোচনমূলক মুদ্রানীতির থেকে খুব বেশি বাইরে আসতে পারবেন বলে মনে হয় না। তবে আমার মনে হয় যে এখন
প্রবৃদ্ধির দিকে এখন নজর দেওয়ার সময় আসছে। যদি প্রাক্কলন করা হয় যে মূল্যস্ফীতিটা 6.5-এর কাছাকাছি যাবে, তাহলে কিন্তু পলিসি রেট যেটা নাকি 10-এ আছে এবং করিডোর 150 বেসিস পয়েন্ট, সেটা কিছুটা হয়তোবা কমিয়ে আমাদের যে ঋণের যে সুদের হার, সেই সুদের হারটাও একটু কমার জন্য তারা একটা চেষ্টা করবেন বলে মনে হয়। এক্সচেঞ্জ রেট যেহেতু স্টেবল আছে 122-এর কাছাকাছি, এটাকে মার্কেটের সাথে আরো মোর একাত্ম করার একটা চেষ্টা হয়তো হতে পারে। এখন মোটামুটি মার্কেট ওরিয়েন্টেড। স্যার, সেক্ষেত্রে যে নীতি সুধারের কথা বলছিলেন, ব্যবসায়ীরাও কিন্তু বলছেন যে 9% বাড়িয়ে যদি করা হয়, 14% যদি বাড়িয়ে করা হয়, সেক্ষেত্রে তাদের ব্যয় বাড়ছে। তো এই নীতি সুধারটা আসলে কেমন হওয়া বলে মনে করেন? নীতি সুদহারটা আমার মনে হয় যে এখন যেটা নাকি আমাদের পলিসি রেট যেটা রেপো আছে 10, সেটা থেকে এখন এটা আরেকটু নিচের দিকে, হয়তো সেটা আগামী 6 মাসে কয়েকবার পরিবর্তনও করা সম্ভব, কিন্তু এখন এটাকে 9-এর কাছাকাছি নিয়ে আসা সম্ভব। কিন্তু নির্ভর করবে যে মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ কতটুকু আমরা করতে পারছি। সেটা যদি করা যায় 9-এর কাছাকাছি, তাহলে লেন্ডিং রেটের উপরেও এটার একটি ইতিবাচক প্রভাব পড়বে। আর দ্বিতীয় যেটা, যেহেতু আমাদের যে নন পারফর্মিং লোন, খেলাপি ঋণ, এগুলোকেও একটা শৃঙ্খলার মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ধরনের মার্জার, 5টা ব্যাংকের ইত্যাদি, সেটারও একটা সুফল আমরা সুদের হারের মধ্যে পেতে পারি। সুতরাং সংকোচনমূলক মুদ্রানীতি থেকে একেবারে বের না হয়ে আসতে পারলেও কিছুটা হলেও আমার মনে হচ্ছে কিছু স্বস্তি দেয়া যেতে পারে। কারণ বিনিয়োগে চাঞ্চল্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা, এটাই হলো এখন আমাদের মূল একটা উদ্দেশ্য। সেক্ষেত্রে স্যার, এই যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য সরকারের বা কেন্দ্রীয় ব্যাংকের কোন কোন দিকে আসলে নজর দেওয়া উচিত? একটা যেটা, সেটা হলো যে আমাদের এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখা, সেজন্য রিজার্ভ যাতে আমাদের বাড়ে সেটার দিকে নজর রাখতে হবে। দ্বিতীয় হলো যে যেটা ব্যাংকের সুদের হার, এই সুদের হারটাকে নিচে যদি আমরা রাখতে চাই, তাহলে পলিসি রেটটাকেও আমাদের কিছুটা কমাতে হবে। আবার আমাদের যে ব্যাংকিং যে সংস্কার, এই সংস্কারটাকেও আরো বেগবান করতে হবে। তাহলে আমরা প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটাকে বাড়াতে পারবো। তবে প্রাইভেট সেক্টরের বিনিয়োগে চাঞ্চল্য আনতে গেলে কেবলমাত্র মনিটারি পলিসি দিয়ে হবে না, এটার সাথে অন্যান্য সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতি, এগুলো আমাদেরকে সামষ্টিকভাবে দেখতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। খবর, গেল সপ্তাহের ধারাবাহিকতায় প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। প্রথম 1 ঘন্টার লেনদেনে প্রধান সূচক DACX বেড়েছে 30 পয়েন্ট, এদিকে সরিয়া সূচক বেড়েছে 7 পয়েন্ট এবং DAC 30 সূচক বেড়েছে 12.5 পয়েন্ট। লেনদেন হয়েছে 141 কোটি টাকার শেয়ার। প্রথম ঘন্টায় দাম বেড়েছে 257টি প্রতিষ্ঠানের, কমেছে 57টির এবং অপরিবর্তিত আছে 66টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ইরান যুদ্ধের প্রভাবে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবারের বড় পতন হলেও পরের দিনগুলোতে বাজার ঘুরে দাঁড়ায়। জামালপুরের মাদারগঞ্জে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে যমুনার ভাঙন। এরই মধ্যে সর্বস্ব হারিয়েছেন অন্তত 1000 মানুষ। নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসত বাড়ি। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালামের আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভাঙছে নদী তীর, বিলীন হচ্ছে জনপদ। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকার যমুনা নদীর পূর্ব তীরে প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। ধীরে ধীরে বিলীন হচ্ছে পাকরুল গ্রাম। এরই মধ্যে ভুক্তভোগী হয়েছেন আশপাশের 4 গ্রামের অন্তত 1000 মানুষ। এছাড়াও নদীতে বিলীন হয়েছে কয়েকশো বিঘা ফসলি জমি, সরকারি বেসরকারি স্থাপনা ও বসতবাড়ি। হুমকির মুখে কমিউনিটি ক্লিনিক, মসজিদ, কবরস্থান, 3টি আশ্রয়ন কেন্দ্র ও শতাধিক বাড়িঘর। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। সবকিছু ভেঙে নিছে, ওখানে আমরা সৌরহারা একটা মৌজার সম্পূর্ণ ভেঙে নদীর গর্ভে চলে গেছে। কৃষি জমি জমা যা ছিল এটা তো সবই চলে গেছে। সরকারের কাছে করজোড়ে ভাবে আমাদের মিনতি, যদি এই জায়গাটা একটু ঠাই বাঁধে তাহলে আমাদের আর কি বাদবাহী জীবনটা আর কি বাঁচতে পারে। পানি উন্নয়ন বোর্ড বলছে পাকরুল এলাকায় 125 মিটার দীর্ঘ বাঁধের সংস্কার চলছে। তবে স্থায়ী ভাঙন রোধে সম্প্রতি শেষ হওয়া সমীক্ষা অনুযায়ী প্রকল্প দাখিল করার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নদী ভাঙন প্রতিরোধে আমাদের একটা সমীক্ষা করা হয়েছে। এই সমীক্ষার আলোকে আমরা এস্টিমেট করতেছি দ্রুতই
এই 4 কিলোমিটার এলাকায় স্থায়ী নদী ভাঙ্গন প্রতিরোধের প্রকল্প প্রস্তাবনা আমরা দাখিল করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মাদারগঞ্জ উপজেলায় গত 1 বছরে নদী গর্ভে বিলীন হয়েছে 1000 বাড়িঘর ও 800 বিঘা ফসলি জমি। সময় সংবাদ, জামালপুর। সপ্তাহ ব্যবধানে নওগাঁর মোকামে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 5 টাকা পর্যন্ত। মিলাররা অধিক মুনাফার সুযোগ নিচ্ছে, অভিযোগ ক্রেতাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁর পৌর চাল বাজারে আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। চলতি মাসের মাঝামাঝি থেকে শুরু হয় চালের বাড়তি দরের উত্তাপ এবং চলতি সপ্তাহে এসে কিন্তু সেটা সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম সরু যে চালগুলো রয়েছে, বিশেষ করে কাটারি, নাজির, জিরা, এই চালগুলো প্রকার ভেদে কেজিতে কিন্তু 6 থেকে 60 টাকা পর্যন্ত এই নওগাঁর মোকামে বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবে নওগাঁর মোকামে চালের দাম বাড়লে কিন্তু অন্যান্য জায়গায় এর প্রভাবটা আরো অধিক আরে পড়ে এবং আমরা এখানকার যারা চাল ব্যবসায়ী, যারা মিলার, তাদের দিক থেকে যে ব্যাখ্যাগুলি দেওয়ার চেষ্টা করছেন চালের দাম বৃদ্ধির জন্য। হাটে ধানের যোগানটা কিছুটা কম পাচ্ছেন, ধানের দাম কিছুটা বেড়েছে, এই কারণেই কিন্তু বস্তা প্রতি তারা 250 থেকে প্রকারভেদে 300 টাকা প্রতি বস্তায় 50 কেজির বস্তায় বাড়িয়েছেন। এই বাড়তি দরের উত্তাপ কিন্তু খুচরা এবং পাইকারি উভয় বাজারে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানকার মিলারদের এই যুক্তি কিন্তু আসলে স্বাভাবিকভাবে ক্রেতারা মানতে নারাজ, কারণ তারা বলছেন যে বিগত 1 মাস আগেই কিন্তু কৃষকের ঘরে বুড়ো মৌসুমের ধান উঠেছিল এবং এই ধানগুলো কিন্তু মিলাররা কেনার পর ক্রাশিং করে বাজারজাত করে থাকেন এবং এই ধানেরই কিন্তু চাল এই মুহূর্তে বাজারে আসছে। ধানের যে সংকট রয়েছে এমন কথা কিন্তু ভোক্তাদের দিক থেকে মানতে নারাজ এবং এটা তারা অনেকটা অযৌক্তিক বলছেন এবং এই সময়টাতে যে বিষয়টি হয়ে থাকে একটা অজুহাতকে দাঁড় করিয়েই কিন্তু মিলাররা এরকম প্রতি কেজিতে কিন্তু 5 থেকে 60 টাকা বাড়তি দরের যে মুনাফা তাদের ঘরে তুলে নেয়। আমরা একটু এখানকার বাজার যদি বলি, কাটারি যে চালগুলো রয়েছে খুচরা বাজার বিক্রি হচ্ছে এই মুহূর্তে 72 থেকে 75 টাকা কেজি, যেটা বিগত দিনে 68 থেকে 70-এর ঘরে ছিল। অন্যদিকে স্বর্ণাপাত যেটা মোটা চাল সেটা 52 থেকে 55 ছিল, সেটা কিন্তু এখন 68 টাকার ঘরে। এরকম সব ধরনের চালেরই কিন্তু একটা বাড়তি দরের যে উত্তাপ, স্বাভাবিকভাবে এখানে এই বাড়তি দরের মুনাফা এক ধরনের সিন্ডিকেট বা ব্যবসায়ীদের দিকে কিন্তু তীর ছোড়া হচ্ছে, অভিযোগ তোলা হচ্ছে এবং মিলগুলোতে পর্যাপ্ত নজরদারির দাবি করছেন, যেখানে মজুত করার কারণে কিন্তু এমন সংকট বা এমন চালের অস্থিরতা তৈরির পেছনে যুক্তির কথা বলছেন ভোক্তারা। এই ছিল নওগাঁর সার্বিক চাল বেচা কেনার খবর, চালের দরের খবর আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। ময়মনসিংহে সবজির বাজারে নেই স্বস্তির খবর। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। প্রভাব পড়েছে খুচরাতেও। আড়তদারদের দাবি আবহাওয়ার বিরূপ প্রভাব ও সরবরাহ সংকটে দাম বাড়ার জন্য দায়ী। হোসেন আলীর ছবিতে আরো জানাচ্ছেন ওবায়দুল হক। ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনার পাড়ের মেছোয়া বাজার ভোর থেকেই ব্যস্ততা তুঙ্গে। একদিকে পাইকারি বিক্রেতারা সবজি আনলোড করছেন, অন্যদিকে খুচরা ক্রেতা দরদাম করে কিনছেন দিনের পণ্য। সপ্তাহ ব্যবধানে বাজারে করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, পটল, বেগুন সহ সব ধরনের সবজি পাইকারিতে বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। কয়েকদিন আগে যে বেগুন পাইকারি বাজারে ছিল 30 থেকে 35 টাকা কেজি, রোববার সেটি বিক্রি হয় 40 থেকে 45 টাকায়। 10 টাকা বেড়ে চিচিঙ্গা ও ঝিঙ্গা বিক্রি হয়েছে 40 টাকায়। 20 টাকা বেড়ে ঢেঁড়স বিক্রি হয়েছে 35 টাকায়। এছাড়া পটল 24, ধুন্দল 30, কাঁচামরিচ 40, বরবটি 50, মুখী কচু 35 থেকে 40 ও ধনেপাতা বিক্রি হয়েছে 250 টাকা কেজি। আমরা মনে হয় দাম বেশি রাখতেছি, আসলে তো আমরা দাম বেশি রাখতেছি না, আমরা বেশি দামে কিনুন লাগতেছে। বেচাকিনি দিই তো বাইরে বেচাকিনি খারাপ, এই দাম বাড়তি। 2 দিন আগে যে দাম ছিল আজকে একটু দাম বেশি, এই কারণে ঘুরতেছি, মাল কিনতে পারতেছি না। পাইকারি ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন এই দাম বাড়ার পেছনে আছে আবহাওয়ার বিরূপ প্রভাব ও সরবরাহ সংকট। গেছে শুক্রবারে আপনার করলা আছেন 250 টাকা পাল্লা, খুচরা আছেন 60 টাকা কেজি, আর এই সপ্তাহ 70 টাকা পাইকারি, 80 টাকা খুচরা। আর চিচিঙ্গা গেছে সপ্তাহ আছেন 200 টাকা পাল্লা, 50 টাকা কেজি, আজকে 50 টাকা কেজি পাইকারি, খুচরা 60 টাকা। আজকে সকালে মনে করেন গাড়ি ঢুকছে বাজারে কম, ফলের দাম কালকে চেয়ে 2-4 টাকা বেশি। বৃষ্টি সেই জন্য একটু দামটা একটু বেশি। পাইকারি পর্যায়ে সবজি কেজিতে 5 থেকে 10 টাকা বাড়ায় খুচরা বাজারে সবজির দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
বিশ্ব এমএসএমই দিবস 2025 উপলক্ষে সারা দেশ থেকে 7 জন উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক। শনিবার ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। প্রাইম ব্যাংকের 11,500-এর বেশি সক্রিয় ঋণ গ্রহীতার মধ্য থেকে 6 জন এসএমই উদ্যোক্তা এবং 1 জন কৃষি খাতের উদ্যোক্তাকে বিশেষ এই সম্মাননা দেওয়া হয়। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটি। এই স্বীকৃতি উদ্যোক্তাদের আরও উদ্যমী করে তুলবে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশিদ। নিরাপদ সঞ্চয় হিসেবে স্বর্ণের চাহিদা কমায় বিশ্ববাজারে নিম্নমুখী স্বর্ণের দাম। প্রতি আউন্সের দাম নেমেছে $3,274। এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ 2,624 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের কাছে নিরাপদ সঞ্চয় হিসেবে আকর্ষণীয় হয়ে ওঠে স্বর্ণ। তবে নিরাপদ সঞ্চয় হিসেবে চাহিদা কমায় বিশ্ববাজারে প্রায় 1 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার স্বর্ণের দাম 2% পড়ে যায়। গোল্ড প্রাইসের তথ্য বলছে শনিবারও প্রতি আউন্স স্বর্ণের দাম 1.78% কমে $3,274 নেমে যায়। এদিকে দেশের বাজারেও কমছে স্বর্ণের দাম। শনিবার ভরিতে সর্বোচ্চ 2,624 টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, রোববার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণ 1,70,236 টাকা, 21 ক্যারেট 1,62,503 টাকা, 18 ক্যারেট 1,39,292 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমে হয়েছে 1,15,170 টাকা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এনবিআরে অচল অবস্থা, চলছে কমপ্লিট শাটডাউন, শুল্ক কর আদায় স্থবিরতা, আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত, চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনা নয়, হুঁশিয়ারি কর্মকর্তাদের। জুলাইয়ে নতুন অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি সংকোচনমুখী থাকবে কিনা নির্ভর করছে জুনের মূল্যস্ফীতি কমার উপর, জানালো কেন্দ্রীয় ব্যাংক। নজর থাকবে রিজার্ভ বৃদ্ধির দিকেও। এবং চালের বাজারে অস্থিরতা কমছেই না, নওগাঁয় সপ্তাহ ব্যবধানে বেড়েছে কেজিতে 5 টাকা। সবজির বাজারেও নেই স্বস্তি, ময়মনসিংহে পাইকারিতে বেড়েছে 5 থেকে 10 টাকা। এ ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।